আজকে আমরা পশ্চিমবঙ্গের এমন একটা ঐতিহাসিক করিডোর ধরে এগোব যার গল্পটা তৈরি হয়েছে নদী, সাম্রাজ্য আর দেশভাগকে ঘিরে। কিন্তু কিভাবে মাত্র 4টে পাশাপাশি জেলা মিলে বাংলার পুরো ইতিহাসটা বলে দিতে পারে? মানে তার উত্থান, পতন, আবার নতুন করে জেগেও তার গল্প। চলুন এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। দেখব মালদা, মুর্শিদাবাদ আর 2 দিনাজপুরের গল্পগুলো কিভাবে একে অপরের সাথে জড়িয়ে আছে। দেখুন, এই যে 4টে জেলা, এরা মিলে একটা খুব গুরুত্বপূর্ণ করিডোর বা পথ তৈরি করেছে। আর এদেরকে জুড়ে রেখেছে কে? গঙ্গা আর তার শাখা নদীগুলো। মানে শুধু ভৌগোলিকভাবে না, ঐতিহাসিকভাবেও এরা একে অপরের সাথে বাঁধা। আর যুগ যুগ ধরে এই নদীগুলোই কিন্তু এদের অর্থনীতির মূল ভিত্তি। তো আমাদের এই সফরের শুরুটা হচ্ছে মালদা দিয়ে, যাকে বলা হয় উত্তরবঙ্গর প্রবেশদ্বার। আর এই নামটা কিন্তু শুধু কথার কথা না, এর পিছনে একটা বড় কারণও আছে। মালদার ইতিহাসটা দেখলে সত্যি অবাক হতে হয়। একবার টাইমলাইনটা দেখুন। খ্রিস্টপূর্ব 500 অব্দে মৌর্য সাম্রাজ্যের অংশ, তারপর গুপ্ত যুগ, আর শেষে মধ্যযুগে এসে তো একেবারে বাংলার শক্তিশালী রাজধানী গৌড়বঙ্গ। ভাবা যায় হাজার হাজার বছর ধরেই জায়গাটা ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল। কিন্তু ইতিহাসই তো সব নয়। মালদার আজকের পরিচয়টাও কিন্তু বেশ জোরালো। একদিকে যেমন আমের জন্য একে ম্যাঙ্গো সিটি বলা হয়, তেমনি এর রেশম শিল্প আর গম্ভীরা লোকসংস্কৃতিও খুব বিখ্যাত। মানে অতীত আর বর্তমান মিলেমিশে একাকার। আচ্ছা, মালদা থেকে এবার আমরা যাব দিনাজপুরে। এমন একটা জায়গায় যার আজকের পরিচয়টা তৈরি হয়েছে বলা যায় একটা কলমের আছড়ে। একটা অঞ্চল যেটা ভেঙে 2টো জেলা হয়েছে, আর যার মাটিতে মিশে আছে সামাজিক সংগ্রামের ইতিহাস। ব্যাপারটা কি হয়েছিল দেখুন। 1992 সালের আগে কিন্তু একটাই জেলা ছিল পশ্চিম দিনাজপুর। কিন্তু গ্রামের মানুষের কাছে প্রশাসনকে আরও সহজে পৌঁছে দেওয়ার জন্য 1992 সালের 1 এপ্রিল এটাকে ভেঙে 2টো আলাদা জেলা করা হলো, উত্তর আর দক্ষিণ দিনাজপুর। মানে উৎসটা কিন্তু একই। আর এই অঞ্চলের ইতিহাসটা কিন্তু শুধু রাজা বাদশাদের গল্প নয়, এখানে সাধারণ মানুষের সংগ্রামের কথাও লেখা আছে। দক্ষিণ দিনাজপুরের প্রায় 85% মানুষই গ্রামে থাকেন, কৃষিকাজ করেন। আর এই কৃষকদের হাত ধরেই কিন্তু বড় বড় আন্দোলন হয়েছে। যেমন ধরুন 1942-এর ভারত ছাড়ো আন্দোলন, বা তার থেকে গুরুত্বপূর্ণ তেভাগা আন্দোলন। শোষণের বিরুদ্ধে কৃষকদের সেই বিদ্রোহের অন্যতম কেন্দ্র ছিল এই দিনাজপুর। আর এই যে সংগ্রাম, ভালোবাসা আর এখানকার নদী আত্রাই, পুনর্ভবা, এই নদীগুলোর পাড়ের মানুষের জীবনের গল্প, এই সব কিছুই খুব সুন্দরভাবে ধরা পড়েছে এখানকার সাহিত্যে। শওকত আলীর প্রদোষে প্রাকৃতজন উপন্যাসের কথা মনে পড়ে যায়। এই মাটির টান আর মানুষের আবেগের সুর ধরেই কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি আমাদের সফরের সবচেয়ে নাটকীয় অংশে। হ্যাঁ, আমরা এসে গেছি মুর্শিদাবাদে। এমন একটা নাম যার সাথে জড়িয়ে আছে একটা গোটা সাম্রাজ্যের জৌলুস, আবার তার পতনের শব্দ। স্বাধীন বাংলার শেষ রাজধানী, আর এখান থেকে শুরু হয়েছিল ঔপনিবেশিক শাসনের এক নতুন অধ্যায়। মুর্শিদাবাদকে বুঝতে গেলে সবার আগে এর বিশাল জনসংখ্যাটার কথা ভাবতে হবে। 2011 সালের সেন্সাস অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় 71 লক্ষ। ভাবুন একবার, সারা ভারতে জনসংখ্যার দিক দিয়ে এটা ছিল 9ম জেলা। এত বিপুল সংখ্যক মানুষের জন্য প্রশাসনিক ব্যবস্থা চালানোটা যে কি বিশাল একটা চ্যালেঞ্জ, সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এই সময়টা ছিল নবাবী আমলের। দেখুন, 1700 সালের শুরুর দিকে মুর্শিদকুলি খান বাংলাকে প্রায় স্বাধীনভাবে শাসন করা শুরু করলেন আর মুর্শিদাবাদকে বানালেন রাজধানী। এরপর জগৎ শেঠের মতো ব্যাংকারদের হাত ধরে এই শহর হয়ে উঠল অর্থনীতির কেন্দ্রবিন্দু। কিন্তু তারপরই 1757 সাল, পলাশীর যুদ্ধ, নবাব সিরাজউদ্দৌলার পরাজয়, আর তার সাথেই শেষ হয়ে গেল বাংলার স্বাধীন নবাবী। আর সেই বিশ্বাসঘাতকতার সবচেয়ে বড় প্রতীক বোধহয় এই নমক হারাম দেউরি। এটাই ছিল সেই প্রাসাদের প্রবেশপথ যেখানে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়েছিল। একটা ফটক যা আজও মনে করিয়ে দেয় সেই রাজনৈতিক ষড়যন্ত্রের কথা, যার ফলে পলাশীর যুদ্ধ হয়েছিল আর বদলে গিয়েছিল গোটা ভারতের ইতিহাস। তো এতক্ষণ আমরা 4টে জেলার আলাদা আলাদা গল্প শুনলাম। এবার চলুন সবগুলোকে একসাথে মিলিয়ে দেখি কিভাবে এদের ইতিহাস আজকের দিনের প্রশাসন আর সংখ্যাতত্ত্বে ছাপ ফেলেছে। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন মুর্শিদাবাদ, যেখানে 5টা মহকুমা, 26টা ব্লক। অন্যদিকে বাকি জেলাগুলো দেখুন, তাদের মহকুমা বা ব্লকের সংখ্যা অনেক কম। এর কারণটা কি? কারণ হলো মুর্শিদাবাদের বিশাল জনসংখ্যা আর এর ঐতিহাসিক গুরুত্ব। এত বড় একটা জেলাকে ঠিকভাবে চালাতে গেলে এই রকম বড় প্রশাসনিক পরিকাঠামো দরকার। এই চার্টটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। এখানে দেখানো হয়েছে প্রতিটা ব্লককে কত মানুষের দায়িত্ব সামলাতে হয়। দেখুন, মুর্শিদাবাদে একটা ব্লকের ওপর চাপ প্রায় 2,73,000 মানুষের। উত্তর দিনাজপুরে তো আরও বেশি,
প্রায় 3,33,000। এর মানে হলো সরকারি পরিষেবা যেমন স্বাস্থ্য বা শিক্ষা সেগুলোর উপর কি বিশাল চাপ সেটা সহজে অনুমান করা যায়। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? প্রথমত, একটা অঞ্চলের ইতিহাস কিভাবে তার আজকের প্রশাসনিক কাঠামোকে তৈরি করে দেয়। দ্বিতীয়ত, নদীগুলো কিভাবে প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত অর্থনীতির লাইফলাইন হয়ে থেকেছে। আর সাম্রাজ্য আর দেশভাগের সেই স্মৃতিগুলো আজও এখানকার রাজনীতি আর সমাজকে নিয়ন্ত্রণ করে। আর সবশেষে ইসলামপুর বা বুনিয়াদপুরের মতো জায়গায় আদালত তৈরি করে বিচার ব্যবস্থাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াটা কতটা জরুরি সেটাও আমরা দেখলাম। এই সব কিছু মিলিয়ে আমাদের মনে একটা প্রশ্ন রেখে যায়, একটা অঞ্চল যদি তার অতীতকে, তার ইতিহাসকে খুব ভালোভাবে বুঝতে পারে, তাহলে সেই বোঝাপড়াটা কি তার ভবিষ্যতের পথটা আরও মসৃণ করে দিতে পারে? ঐতিহ্য কি শুধু আগলে রাখার জিনিস, নাকি সেটাকে ভিত্তি করে উন্নয়নের নতুন পথও তৈরি করা সম্ভব?